শুধুমাত্র ১৫ থেকে ২০ জন প্লেয়ার দিয়ে আপনি কখনোই ক্রিকেট চালাতে পারবেন না। আপনাকে মিনিমাম আপনার ৩০ থেকে ৩৫-৪০ জন ক্রিকেটারকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটটা বিশ্বব্যাপী কিন্তু একটা জনপ্রিয়তা পেয়েছে এবং টি-টোয়েন্টি ক্রিকেটই আল্টিমেট ক্রিকেট হয়ে যাচ্ছে। যখন আল্টিমেট ক্রিকেট হয়ে যায় ওই ক্রিকেট মানুষ দেখবে, কারণ সংক্ষিপ্ত সময় যে এখন যেহেতু বিশ্বকাপ ২০২৭ সালে রয়েছে এবং নতুন করে একটা যাত্রা শুরু হবে, এই কারণে দলগুলো তাদের যে থাকে ব্যাকবেঞ্চ থাকে এবং তারা যে রিজার্ভগুলি রেখেছে এতদিন, সেই টিমটাকে রিফর্ম করার জন্য সাধারণত নতুন ক্রিকেটার যারা থাকেন তাদেরকে সুযোগ দেন। পাকিস্তান যেটা করেছে সেটা হলো তাদের ফিউচার টিমটা বানানোর জন্য আগামী ১.৫ বছরের মধ্যে তারা যেন এটাকে একটা সুন্দর জায়গা নিতে পারে। এই কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ দিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে, অর্থাৎ একটা বিশ্বকাপ শেষ হয়েছে টি-টোয়েন্টি, আর একটা বিশ্বকাপের জন্য তাদের প্রস্তুতিটা বা যাত্রাটা শুরু করলো তারা। একইভাবে নিউজিল্যান্ড যেটা হচ্ছে, নিউজিল্যান্ডের ম্যাক্সিমাম ক্রিকেটার যারা মূল ক্রিকেটার তারা আসলে আইপিএল, পিএসএল এবং শ্রীলঙ্কাতে যে এ দলের সিরিজ হচ্ছে এখানে খেলছে, কারণ তাদের যে সিরিজগুলি হয় অ্যাওয়ে সিরিজ, সেইখানে তাদের এই টিম আগে যায়, এখানে গিয়ে তারা নিজেদের প্রিপেয়ার করে যে কন্ডিশনটা কেমন, ওখানে তারা যারা আগে থেকে খেলেনি তাদেরকে প্রস্তুত করে। সেই কারণে ১৪-১৫ জন ক্রিকেটার আসলে নেই। তো এই যে ১৪-১৫ জন ক্রিকেটার না থাকা, সেই কারণে তাদের ব্যাকআপ টিম যেটা বলে আমরা, এই যে বদলি খেলোয়াড়, সেই বদলি খেলোয়াড়গুলি নিয়ে নিউজিল্যান্ড এসেছে। টি-টোয়েন্টি ক্রিকেটটা বিশ্বব্যাপী কিন্তু একটা জনপ্রিয়তা পেয়েছে এবং টি-টোয়েন্টি ক্রিকেটই আল্টিমেট ক্রিকেট হয়ে যাচ্ছে। যখন আল্টিমেট ক্রিকেট হয়ে যায় ওই ক্রিকেট মানুষ দেখবে, কারণ সংক্ষিপ্ত সময় কম, আবার অনেক বেশি থাকে, আক্রমণাত্মক একটা মুড থাকে প্লেয়ারদের মধ্যে, যে কারণে তারা ওই বিনোদনটা পায়। ওয়ানডে ক্রিকেটটা এখন এমনিতেই আপনার পাঁচশো হয়ে গিয়েছে, সেইখানে আবার যখন অ্যাট এ টাইম ওই সিরিজগুলি, ওই টুর্নামেন্টগুলো চলে, সেই সময় যখন কোনো আন্তর্জাতিক সিরিজ হয় তখন তার দর্শক ওইভাবে টানতে পারে না। আরেকটা জিনিস হচ্ছে যে সাম্প্রতিক সময়গুলোতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। বাংলাদেশের মতো জায়গায় যদি খেলা হয় তাহলে সেগুলি আসলেই মানে দেখার জন্য, দর্শক টানার জন্য খুব কষ্ট হয়ে পড়ে। তো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে এই যেটা বললেন আপনার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর কারণে এই যে এইসব জাতীয় দলের খেলাগুলো একটু দুর্বল হয়ে যাচ্ছে কিনা, কিছু কিছু দেশ পলিসিগত কারণে হয়তো এই খেলাটাকে, মানে জাতীয় দলের খেলাটাকে একটা সেকেন্ডারি বানিয়ে ফেলছে, যে নিউজিল্যান্ড তার মধ্যে অন্যতম। কিন্তু অন্য দেশগুলো যদি চিন্তা করেন তারা কিন্তু তাদের ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যেটা থাকে, মানে কমিটমেন্ট যেটা থাকে সেটাকে প্রায়োরিটি দেয় এবং সেখান থেকে তারা তাদের জাতীয় দলকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সফর করে কিংবা তারা ডোমেস্টিক দেশে খেলে। তো বাংলাদেশ এই জায়গায় সেটা করছে, কিন্তু নিউজিল্যান্ড সেটা করছে না। নিউজিল্যান্ডের কালচারটা এরকম, কারণ তাদের ডোমেস্টিকে ওইরকম অর্থনীতি ভালো না এবং তারা কিন্তু প্লেয়ারদের খুব বেশি ডোমেস্টিক ক্রিকেটে পয়সা দিতে পারে না, যে কারণে হচ্ছে তারা যদি ফ্র্যাঞ্চাইজি লিগ না খেলে তাহলে তারা অবসর নিয়ে নিবে। তারা এমন হতে পারে যে আমি খেলবো না, ঠিক আছে আমি রিটায়ারমেন্ট নিয়ে নিলাম, আমি কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে গেলাম, এরকম উদাহরণ কিন্তু তাদের রয়েছে। সেই জায়গা থেকে যদি চিন্তা করেন তারা ওই জায়গাটা ছাড় দিতে বাধ্য হয়। আবার দক্ষিণ আফ্রিকা কেউ ছাড় দেবে, কিন্তু এখন যে সময় এসেছে প্রত্যেকটা দেশকেই আপনার বিকল্প দল সবসময় প্রস্তুত রাখতে হবে। অর্থাৎ একটা দল দিয়ে আপনি কখনো, বা শুধুমাত্র ১৫ থেকে ২০ জন প্লেয়ার দিয়ে আপনি কখনোই ক্রিকেট চালাতে পারবেন না। আপনাকে মিনিমাম আপনার ৩০ থেকে ৩৫-৪০ জন ক্রিকেটারকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে এবং তাদেরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে, যেন যে কোনো সিরিজে, যে কোনো সময় ব্যাকআপ টিম হিসেবে তাদেরকে খেলিয়ে তারা যেন সমমানের টিম হয়ে যায়। যে ন্যাশনাল টিম যেটা হবে বিশ্বমঞ্চে শুধুমাত্র তাদের একেবারেই ছাঁকনি দিয়ে ছেঁকে টপ প্লেয়ারদের নিয়ে যাবে। বিশ্বমঞ্চ বলতে আমি বিশ্বকাপ, তারপরে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি, এগুলি যদি চিন্তা করি, টি-টোয়েন্টি এবং ওয়ানডে এইসব জায়গায় চিন্তা করি, কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপ তো আপনার রেগুলারই খেলা, এটা ধরেন যখন সিরিজগুলি হয় তখন সেটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ। তো সেই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন তাহলে আমি বলবো যে বাংলাদেশের এখন উচিত যে আপনার বিকল্প আরেকটা দল অন্য সিরিজগুলো, দুর্বল সিরিজগুলি হয় বা আপনার ছেলে অপেক্ষাকৃত কম শক্তিশালী যারা, সেখানে অন্তত ৪-৫ জন প্লেয়ারকে আপনি সুযোগ দিবেন যারা ওখানে খেলবে, খেলে নিজেদেরকে প্রস্তুত করবে। আর আপনার এই যে ন্যাশনাল টিমের যারা তারকা ক্রিকেটার হয়ে যাবে তাদেরকে বিশ্রাম দিয়ে আপনার রোটেশন পলিসিটা ফলো করবেন। আদার দেন আপনি কিন্তু সার্ভাইভ করবেন না। যেমন সাকিব তামিমরা চলে যাওয়ার পর একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এই যে এই ক্রাইসিস, এটাকে আমরা বলি ইংরেজিতে বলি ট্রানজ্যাকশন, আর বাংলায় যদি আমরা বলি তাহলে বলবো যে অন্তর্বর্তীকালীন সময় কিংবা এটা ক্রান্তিকালীন সময়। ক্রান্তিকালীন সময়টা এখন বাংলাদেশ অনেকটাই পার করে এসেছে। গত ওয়ানডে বিশ্বকাপ থেকে কিন্তু বাংলাদেশ খুব খারাপ ক্রিকেট খেলছে ওয়ানডেতে। তো সেই জায়গা থেকে সামনে মাত্র ৩ বছর হয়ে গেল, ৩ বছর কিন্তু বাংলাদেশ খুব একটা উন্নতি দেখাতে পারেনি। যে ধারাবাহিক অ্যাওয়ে সিরিজে যদি জিততে পারেন তখন বোঝা যাবে যে আপনি কতটা উন্নতি করেছেন।